আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে মূলত করোনা ভাইরাস পরিস্থিতি, বৈশ্বিক মহামারী, এই পরিস্থিতি নিয়ে আলাপ করি, কথা বলি চিকিৎসক যারা সামনে থেকে লড়ছেন, পাশাপাশি বিভিন্ন পেশাজীবী মানুষ যারা করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে যারা ভাবছেন, আর সাম্প্রতিক নানা ইস্যু আমাদের আলোচনায় উঠে আসে। যথারীতি আমরা আলোচনা শুরু করছি একজন চিকিৎসককে দিয়ে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম আমাদের সঙ্গে আছেন। ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আপনি বাঁশখালীতে কতদিন? বাঁশখালীতে বিগত প্রায় 3 বছর যাওয়া 3 বছর। আমরা একটু 7 মাস হতে চললো বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম রোগী শনাক্ত হবার পরে আমরা পার করে ফেলেছি। এর মধ্যে আমাদের নানা অভিজ্ঞতাও হয়েছে এবং শুরুর দিকে কিছুটা কম জানার কারণে আমাদের সার্বিকভাবে যে এক ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা কাজ করতো, এরই মধ্যে চিকিৎসকরাও এটিকে ভালোভাবে সামাল দেওয়ার ব্যাপারটি আসলে আয়ত্ত করেছেন এবং অনেক আত্মবিশ্বাসী হয়ে আমরা এটিকে মোকাবেলা করতে পারছি। গত 7 মাসে বাঁশখালীর পরিস্থিতি করোনা ভাইরাস নিয়ে আপনি কি দেখলেন? জি, আপনাকে ধন্যবাদ এবং সে সাথে এটিএন নিউজের দর্শকদেরকে আমি গভীর রাতে অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আসলে আমি আবাসিক মেডিকেল অফিসার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাতে আছি। আপনি ঠিকই বলেছেন, বিগত 7 মাস ধরে আমরা আসলে একটা কঠিন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করে আসছি। প্রথম রোগী সম্ভবত শনাক্ত হয় 8ই মার্চ 2020-এ। তারপর থেকে আমরা এ পর্যন্ত সারা বাংলাদেশে, আপনি নিশ্চয়ই অবগত আছেন, প্রায় 3.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যদিও এর মধ্যে প্রায় 3 লাখ রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন। এবং ডাক্তার আব্দুর দুঃখের রহিম, সাথে বলবো, আমরা কিন্তু আপনার বাঁশখালীর অভিজ্ঞতাটা একটু শুনতে চাই প্রথমে। জি, আমরা সারা বাংলাদেশের ধারাবাহিকতায় বাঁশখালীতেও আমরা চেষ্টা করছি। আপনি জানেন বাঁশখালী একটা প্রত্যন্ত এলাকা, এটা একটা উপকূলবর্তী এলাকা। বাঁশখালীতেও আমরা করোনা পরিস্থিতি খুব সাফল্যের সাথে মোকাবেলা করছি। বাঁশখালীর সুযোগ্য প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাঁশখালীর যিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছেন তার নেতৃত্বে আমি আরএমও হিসেবে আছি। আমার সকল সহকর্মীদেরকে সাথে নিয়ে আমরা পরিস্থিতি সফলতার সাথে মোকাবেলা করছি। এবং বাঁশখালীতে এ পর্যন্ত মাত্র একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বাকি সবাইকে আমরা আমাদের আইসোলেশন সেন্টার যেটা আছেন আমাদের, ওখানে আমরা ভর্তি করে চিকিৎসা দিয়েছি এবং অন্যদেরকে আমরা জেনারেল হাসপাতাল, যেটা কিনা কোভিড ডেডিকেটেড হসপিটাল চট্টগ্রামে, সেখানে রেফার করেছি এবং অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জি, আমরা তো জানি যে প্রথম দিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সুনির্দিষ্ট যে সাপোর্টগুলো দরকার সেগুলো আসলে বাংলাদেশে একটু কম ছিল। চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও সংকট ছিল, যেগুলো ধীরে ধীরে ধাপে ধাপে আমরা হয়তো দেখেছি যে এগুলো অভাবগুলো মিটেছে এবং সবকিছু ব্যবস্থাপনাগত ক্ষেত্রেও কিছুটা শৃঙ্খলা এসেছে। তো বাঁশখালীর অভিজ্ঞতাটা যদি আমাদেরকে আর একটু বড় করে বলেন, যে সেখানে রোগীরা যখন এলেন তাদের পরীক্ষা ব্যবস্থাটা কেমন ছিল, চিকিৎসার ক্ষেত্রে প্রথম দিকে আপনারা কি অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন এবং পরবর্তীতে আপনারা কিভাবে ধীরে ধীরে সেগুলোকে এক ধরনের শৃঙ্খলায় নিয়ে এলেন, এই জার্নির গল্পটা যদি আমাদেরকে ছোট করে বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা সবাই অবগত আছি এরকম একটা মহামারী, এরকম একটা দুর্যোগের জন্য আমরা কেউ আসলে প্রস্তুত ছিলাম না। তারই ধারাবাহিকতায় বাঁশখালীতেও আমরা শুরুর দিকে একটু এলোমেলো অগোছাল অবস্থায় থাকলেও পরে কিন্তু আমরা নিজেদেরকে গুছিয়ে নিয়েছি। চিকিৎসা সরঞ্জাম যেটা বললেন, আমাদের পিপি সংকট প্রথম দিকে থাকলো, পরে কিন্তু আর কোনো সংকট ছিল না। বিভিন্ন সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমাদের এগুলো যথেষ্ট সাপোর্ট আমরা পেয়েছি। এবং আমরা আমার মনে হয় শুরুর দিকগুলা কাটিয়ে উঠে আমরা এখন পরীক্ষা যথেষ্ট কেমন পরীক্ষা হয়েছে? হচ্ছে। করোনা ভাইরাসের যে শনাক্ত করার যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো কেমন করে হয়েছে? কতজন আসলে বাঁশখালীতেই সরাসরি নমুনা দিয়েছেন বা চট্টগ্রামে যেতে হয়েছে? এই বিষয়গুলো কেমন ছিল? পরীক্ষা আসলে আমরা এখানে নমুনা সংগ্রহ করেছি। নমুনা সংগ্রহের পরে নমুনাগুলো আমরা চট্টগ্রামের বিআইটিআইটি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং পরবর্তীতে চট্টগ্রাম জেনারেল হসপিটাল, এই 3 জায়গায় আমরা আমাদের নমুনাগুলো পাঠিয়েছি। মানুষের এবং মধ্যে বাঁশখালীতে সচেতনতার বিষয়টি আপনি কেমন দেখলেন? যে আমরা
ব্যক্তিগত সুরক্ষা পদ্ধতি, হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই বিষয়গুলো নিয়ে বারবার বলা হয়েছে গণমাধ্যম এবং সরকারি বেসরকারি পর্যায়ে। তো আপনি এটার বাস্তবায়ন বাঁশখালীতে কেমন দেখলেন? বাঁশখালীতে আমরা হতাশাজনক বলবো না, আসলে আমরা যতটুকু আশা করেছিলাম মানুষদের মধ্যে, আমরা সবাই চেষ্টা করেছি, আমাদের প্রশাসন চেষ্টা করেছে মানুষের মধ্যে একটা সচেতনতা আনার জন্য। এমনকি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিয়েও আমরা অনেকটা চেষ্টা করেছি মানুষের মধ্যে কিভাবে সচেতনতা বাড়ানো যায়। বাট খুব বেশি ফলপ্রসূ কোনো কিছু হয়েছে, এটা একটা রিমোট এরিয়া। এখানকার মানুষ জীবিকার জন্য অনেকটা কৃষি এবং মৎস্য, লবণ চাষ এগুলোর উপর নির্ভরশীল। তো আমরা চেষ্টা করেছি মানুষকে একটা সচেতনতার জায়গায় আনার জন্য। কিছুটা সফল হয়েছি, বাট পুরোপুরি মানুষের মধ্যে সচেতনতা ফিরে এসেছে বা মানুষকে আমরা সচেতন করতে পেরেছি, এটা 100% বলা যাবে না। আমরা দেখছি যে গত কয়েক সপ্তাহে সারা বাংলাদেশেই শনাক্তের হার কিছুটা কমতির দিকে। বাঁশখালীতে কেমন দেখছেন? বাঁশখালীতে ধারাবাহিকভাবে আসলে কমে আসছে এই কারণে যে আসলে অনেকগুলা কারণ, কিন্তু আমরা রুগী পাচ্ছি, লক্ষণ আছে এরকম, কিন্তু পরীক্ষা সেই তুলনায় মানুষের মধ্যে পরীক্ষার করার আগ্রহটা অনেকটা কমে এসেছে। বিশেষ করে সরকারি আহ, যে একটা পরীক্ষার ফি নির্ধারিত হওয়ার পর মানুষের মধ্যে বলতে গেলে লক্ষণীয়ভাবে পরীক্ষা করার হারটা কমে গেছে, স্বাভাবিকভাবে আর শনাক্তের প্রথম হারও কমে দিকে গেছে। 7 মাসের যত বেশি যে পরীক্ষা, অভিজ্ঞতা আমাদের, সেখানে প্রথম দিকে কিন্তু আমরা দেখছিলাম যে করোনা ভাইরাসের বিষয়টি প্রধান বিবেচনায় ছিল। অন্যান্য অসুখ বিসুখ বা জরুরি স্বাস্থ্য প্রয়োজন খুব জরুরি না হলে সেটি আসলে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের কাছে যেতে নিরুৎসাহিত করা হচ্ছিল। তো এখন তো ধীরে ধীরে নিশ্চয়ই অন্যান্য স্বাস্থ্য কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। জি, আমি আমার স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বলতে পারি। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কার্যক্রম সেটা এখন পুরোপুরি স্বাভাবিক। আমরা করোনা চিকিৎসার পাশাপাশি অন্যান্য সকল চিকিৎসায় এখন আগে যেভাবে দিতাম স্বাভাবিক নিয়মে চলছে এখন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। কথা বলছিলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমের সঙ্গে। ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, অন্য অতিথিদের কাছে যাবার আগে সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি। আমরা এই অনুষ্ঠানে করোনা ভাইরাস নিয়ে যেমনটি কথা বলি, তেমনটি সাম্প্রতিক জনগুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়েও আমাদের আলোচনা হয়। আমরা চেষ্টা করি বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে আলাপ করে তাদের অভিমতগুলোকে তুলে আনতে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা একটা বিষয় আজকে মোটামুটি সারাদিনই বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রধান যে খবরটি আসলে তোলপাড় করছে, যে নোয়াখালীতে এক নারীর উপরে যে ধর্ষণ চেষ্টা ছিল এবং নিপীড়ন ছিল বিবস্ত্র করে, এই বিষয়টি সারা দেশে এক ধরনের তোলপাড় তৈরি হয়েছে, প্রতিবাদে ফুঁসে উঠেছেন সচেতন মানুষ। আমরা এই বিষয়টি নিয়ে বারে কথা বলতে চাই এবং চাই যে একটি চাপ তৈরি হোক সামাজিক, এবং ব্যাপকভাবে একটি জনমত তৈরি হোক এই ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে, যেন এই অপরাধগুলো যেন আর না হয়। আমরা এই বিষয়টি নিয়ে বারবার কথা বলছি। কিছুক্ষণ আগে আমাদের নিয়মিত একটি আয়োজন নিউজ আওয়ার এক্সট্রার বিষয় ছিল একই। আমরা এই পর্যায়ে নিউজ গ্যালারিতেও ঠিক এই আলোচনার অবতারণা করতে চাই। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, আমরা একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জানা, রয়েছেন অ্যাক্টিভিস্ট আতিকা রোমা। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা কয়েকটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে মিতি সঞ্জানা, আপনার কাছেই যাচ্ছি আলোচনা শুরু করবার জন্য। একটা বিষয় হলো, গত কয়েক সপ্তাহ ধরেই গণমাধ্যমের প্রধান খবর, শীর্ষ খবরে নারী নিপীড়ন, নারী ধর্ষণ অথবা ধর্ষণ চেষ্টা, এই ধরনের খবরগুলোই দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে এবং সেগুলো কিন্তু প্রধান শিরোনাম হচ্ছে, যেটি সামাজিক উদ্বেগ তৈরি করছে, প্রতিবাদের ঝড় বইছে। কিন্তু
অপরাধ কমছে না। আমরা এক এক করে অনেকগুলো প্রসঙ্গ আনার চেষ্টা করব খুব অল্প সময় আমাদের হাতে, কিন্তু একটা বিষয় কি আপনি খেয়াল করছেন যে আগে যখন আমরা খবরগুলো দেখতাম, এগুলো আসলে খবরের কাগজ বা টেলিভিশনের খবরে নিয়মিত খবর বটে, আমরা আগে দেখতাম এটি আসলে একটি ইন্ডিভিজুয়াল ঘটনা, কিন্তু ইদানিং আমরা দেখছি যে এ ধরনের অপরাধগুলো দলগত দলবদ্ধভাবে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ছত্রছায়ার একটি যোগ রয়েছে। এই পরিবর্তনটি গত কয়েক সপ্তাহতে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে কিন্তু এই ঘটনাগুলো একটু কমন, এবং গত কয়েক বছর ধরেই এই দলগত অপরাধ সংগঠনের বিষয়গুলো কিন্তু বেশি বেশি চোখে পড়ছে। আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টি? জি, আপনি তো আসলে এখানে গত কয়েক সপ্তাহের যে সার্ভে সেটিকে আপনি উপস্থাপন করলেন। আমি ঠিক এই গত 1 ঘন্টায় আমি একটু রিসার্চ করে দেখছিলাম, কিছু নিউজ পেপার পড়ছিলাম, এবং এখানে আমি যেটি দেখতে পেলাম কয়েক ঘন্টায় মধ্যে, 1 ঘন্টার মধ্যে এখানে দেখা যাচ্ছে সিলেটে একটি ঘটনা, তারপরে হচ্ছে যে লক্ষ্মীপুরে আরেকটি ঘটনা, যেখানে একটি বিধবা নারী নির্যাতনের শিকার হয়েছে। তো এই যে বিষয়গুলো আমরা আজকে আপনি খুব ভালোই বলেছেন যে সামাজিক প্রতিরোধ এবং একটি আসলে খুব শক্তিশালী জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তা এখন বোধহয় এখানে হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি আসলে যেটি বলছিলেন নরোজ, যে কারণটা কি, এবং আগে আমরা দেখতাম যে এটি হয়তো বা একটি ইন্ডিভিজুয়াল বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ছিল, কিন্তু যে বিষয়টি এখানে কয়েকটি বিষয় রয়েছে। একটি হচ্ছে যে এখন আমার কাছে মনে হয় যে রিপোর্টেড হচ্ছে অনেক বেশি। ব্যারিস্টার মিতি সানজানার কানেকশনে একটু সমস্যা হয়েছে, আমরা বোধহয় কানেকশনটি আটকে গেছে। এই ফাঁকে আমরা আতিকা রোমার কাছে যেতে চাই। মিতি সানজানা ফিরে আসুক আমাদের সঙ্গে। আমরা আতিকা রোমার কাছে ঠিক একই বিষয়টি নিয়ে একটু শুনবো, যে আমরা গত কয়েক বছরে দেখলাম যে অপরাধের প্রকৃতিতে এক ধরনের পরিবর্তন এসেছে, যে এটি আগে এককভাবে হতো, এখন দলগত অপরাধের সংখ্যাটা বাড়ছে, সামাজিক এক ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে। এই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখতে চাইবেন? আসলে সবকিছুই তো পরিবর্তন হচ্ছে। আর আমার যেটা মনে হয়, রেপ যারা করেন, যারা যৌন নিপীড়ন করে, এরা এরা আসলে সাহসী মানুষ না, এরা অনেক ভীতু প্রকৃতির মানুষ। এবং এদের কাছে এখন এটা এক পর্যায়ে উল্লাসে পরিণত হয়েছে। একজন একক নারীকে নিয়ে কয়েকজন মিলে নেশাগ্রস্ত অবস্থায় উল্লাস করার যে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে, এই ট্রেন্ডটা আগে বাংলাদেশে এভাবে ছিল না। আমরা গ্যাং রেপের ঘটনা কিন্তু সেরকম আগে দেখিনি, এখন দেখছি। এবং সেটা গত কিছুদিনেই বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি এর সাথে আসলে আহ, আমার মনে হয় একটা ক্ষমতা কাঠামোরও বিষয় সম্পৃক্ত আছে। কারণ যখন একটা রাজনৈতিক দল দিনের পর দিন, বছরের পর বছর ক্ষমতায় থাকেন, তার সাথে সংশ্লিষ্ট যারা থাকেন তারা দিনে দিনে অনেক বেশি ক্ষমতাবান হয়ে ওঠেন। এই ক্ষেত্রেও তাই হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে আমরা যে দলগত ঘটনাগুলো দেখতে পাচ্ছি, সেই প্রত্যেকটা ঘটনাই কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, এরকম একদম পার্টিকুলার এনাদের দ্বারাই ঘটছে। এখানে ক্ষমতার সাথে, ক্ষমতা কাঠামোর সাথে নারীকে নিপীড়নের যে এক ধরনের উল্লাস এবং শক্তি ও সাহস, সেটারও কিন্তু একটা যুক্ততা দেখা যাচ্ছে। আমি দেখছি জিনিসটাকে এভাবে। জি, আচ্ছা, আরেকটা বিষয় যে গত কয়েক বছরে যখন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এক ধরনের তৎপরতা দেখছি, যে বিপুল সংখ্যক মানুষ এতে সক্রিয় এবং তারা সেখানে নিজেদের মতামত ব্যক্ত করার একটা সুযোগ পান স্বাধীনভাবে, এবং সেখানে কোনো রকম হয়তো সম্পাদনার হয়তো সুযোগটি থাকে না, স্বাধীনভাবে যে কেউ আসলে নিজের মতামত দিতে পারেন। সেখানে আমরা একটা ব্যাপার দেখছি, যখনই কোনো একজন নারী নিপীড়িত হন, ধর্ষণের একটি ঘটনা ঘটে, তখনই এক শ্রেণীর মানুষ তারা প্রশ্ন তোলেন নারীর পোশাক নিয়ে, প্রশ্ন তোলেন সেই নারীর
অন্যান্য বা যে চাল চলন বা তার প্রাত্যহিক যে কার্যক্রম সেগুলো নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু আমরা কিন্তু একই সঙ্গে দেখেছি যে পোশাককে একটা ইস্যু করা হচ্ছিল, সবসময় হয়ে থাকে, কিন্তু আমরা দেখেছি যে একজন অশীতিপর বৃদ্ধা যেরকম ধর্ষণ বা নিপীড়নের হাত থেকে রক্ষা পান না, একই সঙ্গে রক্ষা পায় না একটি নারী বা কন্যা শিশুও। তো সেক্ষেত্রে পোশাকের এই যে অজুহাত সেটি আসলে মোটেও কার্যকর নয়। তো এটি কি আসলে সামাজিক মনস্তাত্ত্বিক কোনো একটি বিকৃতির দিকে যাচ্ছে কিনা, আমাদের তরুণরা কি আসলে পথভ্রষ্ট হচ্ছে কিনা, এটিও অনেকে প্রশ্ন তোলেন। আপনার কাছে কি মনে হয়? আমার তো প্রথম মনে হয় যে কে কি পোশাক পরবে সেটা তো সম্পূর্ণ তার স্বাধীনতা, তার ব্যক্তিগত ব্যাপার। এখানে প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই। এখন যদি আপনার হয় যে হ্যাঁ আমার দেশের রেওয়াজ অনুযায়ী আমি শাড়ি পরবো, আমি সালোয়ার কামিজ পরবো, কিন্তু আমার অন্য পোশাক পরাতে তো বাধা নেই। আমি শর্ট স্কার্ট পরে তো আহ, ঘুরে বেড়াচ্ছি। তো যেটা হচ্ছে যে এইখানে পোশাক দায়ী করাটা খুবই আপত্তিকর। কারণ পোশাকে দেখা যাচ্ছে যে আমরা দেখেছি তনু যে মেয়েটা, আপনার মনে আছে কিনা, গত 2 বছর আগের ঘটনা, তনু তো বোরখা পরা ছিল, তনু তো হেজাব পরা ছিল। জি। হ্যাঁ, যদি আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি যে সে একটা প্রপার ড্রেসে ছিল, তাহলে তনু কেন ধর্ষণের পরে হত্যার শিকার হলো? যে এই প্রপার ড্রেস বাচ্চাটা বলতে 5 আপনি বছর আসলে কি বয়স। বোঝাচ্ছেন? যে তনু অবশ্যই তার মানে তিনি একটি উদাহরণ যে তিনি হয়তো যারা অভিযোগ করেন পোশাক নিয়ে তাদের দৃষ্টিতে এটি জি জি, হয়তো নির্দিষ্ট পোশাক। আপনি প্রপার প্রপার ড্রেস ড্রেস বলতে কি আপনি তাদের ওটাকেই ড্রেস। বোঝাচ্ছেন? আমি তাদের দৃষ্টিতে বলছি, জি জি আমার জি দৃষ্টিতে না। জি জি আমার দৃষ্টিতে যে একজন স্বাধীন মানুষ যে পোশাকই পরে কমফোর্ট ফিল করবে, এটাই তার পোশাক। হ্যাঁ, জি এখন 5 বছরের যে শিশুটি, সে তো একটা ফ্রকই পরবে, তাকে তো আমি সালোয়ার কামিজ আর একটা বড় ওড়না পরাতে পারি না। তাহলে সেই শিশুটি যখন ধর্ষণের শিকার হচ্ছে, এখানে কি আদৌ পোশাক বিষয়টা ইম্পর্টেন্ট হতে পারে? কখনোই না, আমি মনে করি না। জি। এটা খুবই সিলি ইস্যু। এটাকে আসলে সামাজিক ভাবে এক ধরনের স্বীকৃতি দেওয়া হচ্ছে, এখানে এক ধরনের চাপিয়ে দেওয়া হচ্ছে যে নারীরা কি ধরনের পোশাক পরবে। আমরা আমি আরেকটি পোশাকের ক্ষেত্রে বিষয়ও দেখছি জি যে আপনি বলেন। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো খেয়াল করে দেখবেন যে ধর্ষণ বিষয়ে, নারীর পোশাক বিষয়ে, নারীর উপর নিপীড়ন করা যায় কিনা এই বিষয়ে এক ধরনের সামাজিক একটি ধারণা কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে, যেটি আমরা ফেসবুকে বা অন্যান্য মিডিয়াতে কিন্তু তার প্রতিফলন আসলে দেখি, যেটি অবশ্যই কিন্তু নেতিবাচক দিকেই আসলে প্রতিষ্ঠিত হচ্ছে। এই বিষয়টি কিন্তু গত 10 বছরে একটু বেশি প্রকট হয়ে উঠছে। এর পেছনে কারণ আপনার কাছে কি মনে হয়? আহ এটা আমাদের আসলে সামাজিক প্রেক্ষাপট তো অনেক বদলে গেছে, ঠিক আগের মতো নেই। আমরা আমাদের ধরেন যে সিলেবাস, স্কুলে যে সিলেবাস গুলো আমরা যেগুলো পড়ে এসেছিলাম, আমরা যেগুলো জেনে এসেছিলাম, আমরা বাংলাদেশের সংস্কৃতিকে যেভাবে চিনে এসেছিলাম, এখনকার বাংলাদেশের সংস্কৃতি কিন্তু সেভাবে চেনানো হচ্ছে না। সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা বাচ্চা তো স্কুল থেকেই শেখে, তার সবচেয়ে বড় ইনস্টিটিউশন হলো স্কুল। তো এই যে আমাদের সামাজিক পরিবর্তনগুলো এত সূক্ষ্মভাবে হয়েছে, এবং এটা কিন্তু হয়েছে আমি মনে করি 2000 বা 2001 সালের পর থেকেই এটা হওয়া শুরু হয়েছে, যখন থেকে ধরেন বাংলাদেশের মেয়েদের মধ্যে অনেক বেশি ট্রেন্ড চালু হলো, পোশাকে ভিন্নতা আসলো, শাড়ি বা সালোয়ার কামিজ ছেড়ে দিয়ে হেজাব বোরখার সংখ্যা অনেক বেড়ে গেল। এই যে ট্রেন্ড গুলো চালু হয়েছে ধীরে 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 ধীরে, ছেলেদের এক ধরনের চাপ দাড়ি, হ্যাঁ এগুলো কিন্তু আগে ছিল না। আগে ক্লিন শেভটাই একটা স্মার্টনেস স্টাইল এটা ছিল, এবং অনেকেই বলেছিল, আমার তখন মনে আছে আমি ইউনিভার্সিটিতে পড়ি, তখন সবাই বলা বলি করতো যে এটা একটা ফ্যাশন এসছে, এটা কিছুদিন পরে আবার পাল্টে যাবে। তো আসলে সেভাবে আসলে হয়নি। আর যেটা হচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপটের মধ্যে এখন বাঙালি সংস্কৃতির থেকেও ধর্মীয় সংস্কৃতিটার প্রভাব এত বেশি যে সেই জায়গায় যখনই একটা মেয়ে ভিকটিম হচ্ছে, তখন তাকে আরো ভিক্টিমাইজ করা এই হচ্ছে বিষয়টি এই আসলে একটু বড় ধরনের আলোচনা নানান আপনার কিছু কাছে, তার আতিকা উপরে রোমা, আরোপ আপনার করে। কাছে ঠিক এই সুনির্দিষ্ট এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ পরে আবারও ফিরবো। আমাদের সঙ্গে ব্যারিস্টার মিতি সানজিনা জি জি, আবারও ফিরে এসেছেন, আমরা তার সঙ্গে একটু আলাপ করি। আপনি তখন আসলে যে বিষয়টি বলছিলেন, মাঝখানে একটু কারিগরি জটিলতা আপনাকে হারিয়ে ফেলেছিলাম। আপনি ওই আলোচনাটি শেষ করুন, এরপর আপনার কাছে অন্য প্রশ্ন আছে। ব্যারিস্টার মিতি সানজানা, আপনি কি শুনছেন আমাদের?
আবারও আমরা তাকে হারিয়েছি। দুঃখিত আতিকা রুমা, আপনি কন্টিনিউ করুন। জি, আচ্ছা, আপনি বলছিলেন। যেটা হচ্ছে যে আমাদের যখন ধরেন যে সংবিধানে পরিবর্তন আসলো, এগুলো খুব সূক্ষ্ম ভাবে বাংলাদেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটকে চেঞ্জ করা হয়েছে। এখানে অনেক বেশি ধর্মীয়করণ করা হয়েছে। যে সময় আমরা যদি বলি একটা জরিপ থেকে, প্রথম আলোর, আমি ঠিক তারিখটা বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু আমার মনে আছে এটা একটা প্রথম আলোর জরিপ ছিল। 1971 সালে 28% ছিল বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর লোকজন। বর্তমানে আছে বোধহয় 4%। বাকি লোকজন কোথায় গেল? এই যে অন্যান্য আমরা দেখি যে মূর্তি ভাঙা, আপনার প্যাগোডা বা এই যে বৌদ্ধদের যে মন্দিরগুলো পুড়িয়ে দেয়া, এই এই যে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ তৈরি করা, এই সংস্কৃতি তো কখনো বাংলাদেশে ছিল না। দুর্গাপূজায় কখনো বাংলাদেশিদের কাছে দুর্গাপূজা একটা সর্বজনীন দুর্গাপূজা ছিল, সবার কাছে এটা ছিল। বাংলা মুসলমান ঘরের ছেলে দুর্গাপূজার আমি নিজে ছোটবেলায় দেখেছি ট্রাকে করে ভাসানে গেছে। এখন আপনি কি সেটা মনে হয়? করছেন যে এই যে হয় না। আপনি আসলে সামগ্রিকভাবে সাম্প্রদায়িক যে উদাহরণটি আপনি উল্লেখ করলেন, তার সঙ্গে আসলে জি, বাংলাদেশের নারীর প্রতি যে মনোভাব বা নারীর নিপীড়নের যে একটি চর্চা আমরা ইদানিং দেখছি, তার সঙ্গে একটি যোগ রয়েছে? আমার এটা ভীষণ ভাবে মনে হয় এবং এটা জোরালো ভাবে মনে হয়। কারণ আপনি দেখবেন ফেসবুকে যখন একজন নারীকে শ্লীলতাহানি করা হয় বা তাকে কোনো রকম ভাবে নির্যাতন করা হয়, তখন একদল পুরুষ সেটাকে লিগালাইজ করার জন্য, যে তার ওই যে আপনি যেটা প্রথমেই বলেছিলেন, হ্যাঁ তার পোশাক ঠিক ছিল না, সে শরিয়া মতে চলেনি, এই ধরনের হাজারটা কমেন্ট আমি দেখেছি। এই যে আজকে যে প্রোগ্রামটা আপনার সাথে যে আমি কথা বলছি, আর একটু পরে আপনাদের পেজে গিয়ে লিখবে আমার গেট আপ নিয়ে, আমার কেন ছেলেদের মতো চুল, আমি কেন শার্ট পরে এসে কথা বলছি। আমি কি বলছি, আমার বক্তব্যটা থেকেও গুরুত্বপূর্ণ আমার অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, এটাকে ধর্মীয়করণ করা হয়েছে এমন ভাবে, এগুলোকে সাম্প্রদায়িক মানে উস্কানি দেওয়া হয়েছে এমন ভাবে, এবং দেশের সংস্কৃতিকে নষ্ট করা হয়েছে এমন ভাবে, এত অশিক্ষার আলোকে করা হয়েছে যে আস্তে আস্তে আমাদের মনস্তত্ত্ব থেকে নারীদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। নারী মানে পুরুষের চেয়ে যে ছোট, পুরুষের সমপর্যায়ে নন এমন একজন মানুষ হচ্ছেন নারী। এইটা ছোটবেলা থেকে স্কুলে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটি আসলে আমাদের মানে সমাজ নিয়ে যারা ভাবেন, যারা সংস্কার করতে চান, যারা আমাদের নেতৃত্ব দেন রাষ্ট্রের এবং আমাদের সমাজকে, তাদের নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে একটু কাজ করতে হবে। ব্যারিস্টার মিতি সানজানা, এবার আপনাকে বোধহয় আমরা একটু কানেক্ট করবার চেষ্টা করছি, কিন্তু আপনার কানেকশনটি এখনো আমরা দেখতে পাচ্ছি। জি, আপনি শুনছেন মিতি সানজানা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমরা তখন আপনার কাছে যে অপরাধের যে এক ধরনের যে বিবর্তন দেখছিলাম, বিবর্তনের কথা আমরা যে বিষয়টি আপনার সঙ্গে একটু আলোচনা করছিলাম, এর পাশাপাশি আরেকটি বিষয় একটু আপনার কাছে একটু শুনবো, যে দলগত অপরাধের প্রবণতা যেমনটি বেড়েছে, আমরা কিন্তু এমনটাও দেখছি যে বিচার নিয়ে আসলে দীর্ঘসূত্রতা বা দৃষ্টান্তমূলক শাস্তির যে কথা বারে বারে বলা হচ্ছে, সেই বিষয়টিও আমাদের সামনে খুব বেশি দৃষ্টান্ত নেই, এরকম অনেক কথাও আসলে বারে বারে বলা হচ্ছে। এবং আরেকটি বিষয়, যে যখন এ ধরনের একটি ঘটনা ঘটছে, তখন ভুক্তভোগী নারীকেই বারে বারে ব্লেম করা হচ্ছে এবং তিনি আসলে নানাভাবে দফায় দফায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং এই কারণেও এই ধরনের ঘটনাগুলো বাড়ছে কিনা, আপনার পর্যবেক্ষণ, বিশ্লেষণ? জি, ঠিকই বলেছেন আপনি। যেহেতু বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দেয়া হচ্ছে না, এর ফলে কিন্তু এটি যারা অপরাধী রয়েছে বা যাদের ভেতরে অপরাধ প্রবণতা রয়েছে, তাদেরকে এই বিষয়গুলো অনেক ভয়হীন করে তোলে। আপনি দেখুন যে একদম সিরিয়াস এক একটা ঘটনা যে ঘটছে, ধারাবাহিকভাবে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু মূল কারণ এটাই যে যাদের ভেতরে অপরাধ প্রবণতা রয়েছে, তারা যখন দেখছে যে হ্যাঁ এরকম কাজ করে পার পাওয়া যায় এবং এই ধরনের কাজগুলো করে আসলে আপনার শাস্তির মুখোমুখি হতে হয় না, আইনের আওতায় না
এসেও পার পেয়ে যাওয়া যায়, তখন কিন্তু তারা অনেক বেশি ভয়হীন হয়ে পড়ছেন। এবং সেই সাথে সাথে আপনি যেটি বলছেন যে ভিকটিম ব্লেমিং, ভিকটিম ব্লেমিং এর যে ব্যবস্থা, সেটি তো আমাদের যে আইন রয়েছে, রাষ্ট্রীয় আইন রয়েছে, সেই রাষ্ট্রীয় আইনেই কিন্তু সেটির পাকাপোক্ত ব্যবস্থা করে দেয়া রয়েছে। আমরা জানি যে এভিডেন্স অ্যাক্ট, এটি অত্যন্ত পুরনো একটি আইন, 150 বছর আগের এক সাক্ষ্য আইন। যে সেই সাক্ষ্য আইনে কিন্তু বলা হচ্ছে যে একজন মানে স্বাভাবিকভাবে যখন এই রেপ কেসগুলো হয় তখন কিন্তু ভিকটিমের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যায়। তার মানে সাধারণভাবে যদি দেখানো যায় যে তিনি একজন দুশ্চরিত্রার নারী, এটি কিন্তু যারা আসামি পক্ষ রয়েছেন অপর পক্ষের জন্য এটি খুব সহজ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করুন, একটি মেয়ে আদালতের একটি অচেনা গণ্ডিতে অনেক মানুষের সামনে, এবং এখানে দেখুন ক্যামেরা ট্রায়ালের কথা বলা রয়েছে, যে রুদ্ধ দ্বারে পক্ষের বিচার কার্য করতে হবে, কিন্তু এই বিষয়গুলো তো এখনো করবার মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের আসলে নেই, আমাদের অবকাঠামোগত সেই উন্নয়ন কিন্তু এখনো হয়নি। তো যার ফলে দেখা যাচ্ছে যে একটি অচেনা গণ্ডির মধ্যে, আদালতের অচেনা গণ্ডিতে একটি নারীকে তার প্রতিপক্ষের যে আইনজীবী রয়েছেন তারা হেনস্থা করবার চেষ্টা করেন। এবং এই সাক্ষ্য আইনের এই ধারাটি অনেকদিন ধরেই কিন্তু বলা হয়ে আসছে যে এই ধারাটিকে আসলে বাদ দেওয়া প্রয়োজন, 150 বছর আগেকার আইন। কিন্তু এই ধারাটি ধরেন যতক্ষণ পর্যন্ত রয়ে গেছে, এবং একটা নারীকে সাধারণভাবে ভিকটিমকে যদি দুশ্চরিত্রা দেখানো যায়, তখন এই বিষয়গুলো আরো পাকাপোক্ত হয়। তো তখন কিন্তু একজন নারী স্বাভাবিকভাবে, আমাদের যে সমাজ কাঠামো, তিনি এগিয়ে আসেন নারী রিপোর্ট করতে। তারপরে আমি বলবো যে এখন তো অনেক রিপোর্টেড কেস হচ্ছে, এগিয়ে আসছেন তারা অভিযোগ গুলো নিয়ে সামনে এগিয়ে আসছেন। তো এইখানে এই বিষয়গুলো অনেকগুলো কারণ রয়েছে, এবং আইন প্রয়োগকারী সংস্থা যারা রয়েছেন তাদের এখানে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে অনেক গাফিলতি রয়েছে। তারা কোনোভাবেই একজন ভিকটিম যখন ধরেন থানায় যাচ্ছে মামলা করতে, একটি মামলা করার জন্য তাকে বিভিন্ন থানায় থানায় ঘুরে বেড়াতে হয়। সেটা ছাড়াও দেখা যাচ্ছে যে তখন সেখানে যে ধরনের প্রশ্ন করা হয়, যেই আপনার বেশ কিছু যে আইনগত প্রসিডিওর গুলো রয়েছে, যে একজন নারীকে ইন্টারভিউ করার জন্য তাকে একজন বা পরীক্ষা নিরীক্ষার জন্য একজন কনস্টেবল থাকবে, মহিলা পুলিশ থাকবে। তো এই বিষয়গুলো তো অবকাঠামোগত অনেক ব্যাপারে আসলে আমাদের দুর্বলতা রয়ে গিয়েছে। এবং সেই আপনি সাথে একটা সাথে বিষয় সবচেয়ে বড় খেয়াল বিষয় করেছেন কিনা মিতি সঞ্জানা, যে আমরা একটা ব্যাপার কিন্তু দেখছি যে এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং আমরা সবকিছু যা কিছু করি সবকিছুই আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে এবং প্রচার করে নিজেদের কৃতিত্ব জাহির করতে ভালোবাসি। এখানে একটা বিষয় কিন্তু আমরা দেখলাম যে শুধু নোয়াখালীর যে 1 মাস আগে যে ঘটনাটি, সেই ঘটনাটি নয়, এর আগেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি, যে এই ধরনের নিপীড়নের ঘটনা, একজন মানুষকে হেনস্থা করার ঘটনা, ধর্ষণের ঘটনা, এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং সেটি ভিডিও ধারণ করা হচ্ছে। যে ভিডিও মানে একটি অপরাধ তো হচ্ছে, অপরাধের পাশাপাশি সেটি ভিডিও ধারণ করা হচ্ছে দ্বিতীয় অপরাধ, এবং তৃতীয় অপরাধ যে সেটি আবার সদর্পে সেটি আবার ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউটিউবে সেগুলো আবার প্রকাশ করা হচ্ছে। এর ফলে হয়তো অপরাধী ধরা পড়ছে, তোলপাড় হচ্ছে, সামাজিক এক ধরনের জনমত তৈরি হচ্ছে, কিন্তু অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তারা কিন্তু পুরো কাজটিকে অপরাধ হিসেবে কিন্তু মোটেও ভাবছেন না। এই কারণে তারা কিন্তু গোপন করছেন না পুরো বিষয়টি। এই যে মনস্তাত্ত্বিক যে জায়গাটি অপরাধ মনস্কতার, এইটিকে আপনি আসলে কিভাবে দেখতে চাইবেন? দেখুন, এই মনস্তত্ত্বের ক্ষেত্রে তো অবশ্যই এখানে একটি সামাজিক প্রভাব রয়েছে, যে একটি ছেলে এমন একটি পরিবেশে সে বেড়ে ওঠে যেখানে তার সে ধারণাই করা হয় যে নারীর উপরে তার কর্তৃত্ব করার জন্যই তার বুঝি সে পৃথিবীতে জন্ম হয়েছে। তো কাজে এই যে রেপটা যে করছে, এখানে কিন্তু ঘটনাটি মেইনলি যেটা ঘটছে, আপনি দেখুন এখানে প্রিভিলেজ, আনপ্রিভিলেজ, এখানে শিশু, বৃদ্ধা, কোনো মানুষই কিন্তু এখন এটার থেকে আর রেহাই পাচ্ছে না। তো যার কারণে আমরা বুঝতে পারছি এটা কিন্তু আসলে কর্তৃত্ব দেখানো, তার পাওয়ার দেখানো এটি। এবং যেহেতু আমি বলছি যে কিছু কিছু ক্ষেত্রে বিচারহীনতা রাজনীতি দৃষ্টান্ত আমরা তৈরি করেছি, যার ফলে এই বিচারহীনতার কারণে এই অপরাধগুলো আসলে ভিন্ন ভিন্ন মাত্রা পাচ্ছে। এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করতে পারছি না দেখেই কিন্তু সেখানে তার অডাসিটি এত বেড়ে যাচ্ছে, তার এত সাহস বেড়ে যাচ্ছে যে ব্রড ডে লাইটে সে যে কোনো কিছু করতে পারে, এবং সেটিকে সে ভিডিও ধারণ করে সেটিকে সে ডিসেমিনেট করছে, চারিদিকে সে সেগুলোকে ভাইরাল করছে। তো তার মানে তার কিন্তু সে ভয়টা নেই, সে ভয়হীন, সে ভাবছে যে হ্যাঁ, আমি যদি
আইদার যদি আমার বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক না, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, আমি আমার কর্তৃত্ব খাটিয়ে বা আমি কোনো দেখাবো যে আমি অমুক তমুক রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছি বা নিজের গায়ে ওরকম সিল লাগিয়ে আমি দেখাবো তাদেরকে, এবং তাদেরকে আমি ভয় দেখিয়ে আমি চাইলে এই মামলা সেটেল করে ফেলতে পারবো। যাই করি না কেন, নো ম্যাটার হোয়াট, আমি এখান থেকে ঠিকই বেঁচে যাব। হয় আমি তার সাথে সেটেল করে ফেলবো বিষয়টি, না হয় আমি এখানে আমার আসলে কোনো বিচার হবে না। আমার এই বিচারহীনতার রাজনীতি থেকেই কিন্তু তাদের এই যে ধরনের এই অপরাধগুলো ভিন্ন ভিন্ন মাত্রা পাচ্ছে, এই ভায়োলেন্স গুলো ভিন্ন ভিন্ন মাত্রা পাচ্ছে, এবং তারা আসলে, আমি যখন বলি একটা ঘটনা দেখে আরেকজন আসলে দেখা যায় যে সেটি করতে আসলে উৎসাহিত হচ্ছে। যার যার ভেতরে অপরাধ প্রবণতা রয়েছে, তার হয়তো মনে ইচ্ছা ছিল এই ধরনের অপরাধ করার, কিন্তু যখন সে দেখছে যে এগুলো করেও আমি আসলে পার পেয়ে যাব, তখন সে আসলে এটিকে এই মেকানিজমটিকে ব্যবহার করছে এবং এই অপরাধ করে সাথে আবার এটিকে ভিন্ন মাত্রা দিচ্ছে, সেটিকে ধর্ষণের মতো ডিসেমিনেশনের মাধ্যমে। ঘটনা আসলে যখন ঘটে তখন একজন অপরাধী আসলে আইন বা তার আশু শাস্তির যে ঝুঁকি, এই বিষয়গুলোকে আদৌ তিনি তখন তাৎক্ষণিকভাবে বিবেচনায় নেন কিনা, এই বিষয়টি নিয়ে কিন্তু সমাজ বিশ্লেষকদের এক ধরনের প্রশ্ন রয়েছে। তো সেটি নিয়ে আপনি একটু আলোচনা করবেন। পাশাপাশি একটা বিষয় একটু শুনতে চাই যে আমাদের বর্তমান প্রচলিত আইন বাংলাদেশে এবং আইনের প্রয়োগ, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা, আন্তরিকতা এবং নানা সীমাবদ্ধতা, এবং সার্বিকভাবে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি নারী এবং নারী নিপীড়নের বিষয়ে যে সার্বিক যে দৃষ্টিভঙ্গি এবং আমাদের তরুণদের যে মানসিকতা, এরকম সবগুলো প্যারামিটার যদি আমরা বিবেচনায় নেই এবং সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা যে হারে বেড়ে চলেছে একটি এলাকায় নয় দেশের বিভিন্ন এলাকায়, তাতে আমরা যদি এখনই এটাকে থামাতে চাই বা একেবারে কমিয়ে আনতে চাই, কি করণীয়? জি, প্রথমত দেখুন, সবার আগে আমি যখন বলবো যে একটা মানুষের আপব্রিঙ্গিং এবং গ্রুমিং হয় তার পরিবারের থেকে, তো কাজের প্রত্যেকটি পরিবারে যারা ছেলে মেয়ে উভয়কেই শিক্ষা দিতে হবে আরেকজন মানুষকে রেসপেক্ট করা, নারী হিসেবে নয়, তাকে মানুষ হিসেবে রেসপেক্ট করা এবং ভদ্রভাবে তাকে তার ভিতরে যে মানবিক গুণাবলী সেগুলো যে নার্চার করা ছোটকাল থেকে। আপনি দেখুন যে আমরা দেখছি যে এই প্যান্ডামিকের সময় বিষয়গুলো আরো অনেক বেড়ে গিয়েছে, কারণ তারা মনে করছে যে অন্যান্য অ্যাক্টিভিটিস বা অন্যান্য এন্টারটেইনমেন্ট যাদের নেই, বা তারা ভাবছে যে তখন কিন্তু তাদের ভেতরে এই অলস মস্তিষ্ক বলে যে শয়তানের খেলার মাঠ, তো তাদের মধ্যে কিন্তু এই অলস অবস্থাতে থেকে থেকে তাদের মধ্যে কিন্তু অনেক মাথায় ব্রেনের ভিতরে এই বিষয়গুলো তাদের মধ্যে কিন্তু অনেক মানে চক আউট করতে সুবিধা হচ্ছে, এগুলো নিয়ে প্ল্যান করতে তাদের অনেক সুবিধা হচ্ছে। তো এইখানে যে বিষয়টি, সেখানে আপনি দেখুন, কাজে পরিবার হচ্ছে সবচেয়ে প্রথম জায়গা যেখানে আসলে তাকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং সেই সাথে সাথে অবশ্যই রাষ্ট্রীয় আইন। আমরা জানি যে সবসময় পুরুষতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো আসলে ব্যবহার করা হয়, সেটির ভিতরে কিন্তু আপনার রাষ্ট্রীয় আইন রয়েছে, সেটির মধ্যে সমাজ রয়েছে, পরিবার রয়েছে। এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে রাষ্ট্রীয় আইন যেগুলো রয়েছে সেই আইনগুলোকে আরো অনেক বেশি কঠোর প্রয়োগ করতে হবে। সেই সাথে আইনের কঠোর প্রয়োগের সাথে সাথে এটি যে বাস্তবায়ন, এবং এই যে যখন একজন বিচার প্রার্থী আইনের আপনার সাহায্য চাইতে যাচ্ছে, সে যখন আইনের আশ্রয় চাচ্ছে, তখন কিন্তু সেই জায়গাটি খুব স্মুথ হতে হবে তার জন্য। যে আমি এখন একটা মামলা করার জন্য আমাকে এই থানায় যেতে হচ্ছে, সেই থানায় যেতে হচ্ছে, সেখানে আমাকে নানান ধরনের কোয়েশ্চেন করে হ্যারাস করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তার ভেতর থেকে, এবং সমাজে যে তাকে একটা স্টিগমাটাইজ করা, যে তাকে সে ভালো না বা সে খারাপ, এই বিষয়গুলোকে কিন্তু আপনার সব দিক থেকেই রাষ্ট্রীয় আইন প্রয়োগের সাথে সাথে এই বিষয়গুলোকে আরো অনেক স্মুথ করতে হবে। একটা ভিকটিম ফ্রেন্ডলি হতে হবে, যে একটা ভিকটিম যখন পৌঁছাচ্ছে যে একটা পুলিশ স্টেশনে, সেখানে কিন্তু তার জন্য সেই জায়গাটি তার জন্য কতটুকু আসলে কমফোর্টেবল, সে কমফোর্টেবলি সে তার কমপ্লেইন করা, এবং সে সবকিছু ভয় যাতে সে না পায় বা তার উপরে কোনো ইনফ্লুয়েন্স না থাকে, ডিউরেস না থাকে, কোনো ধরনের চাপ না থাকে, এই বিষয়গুলোকে আসলে প্র্যাকটিস করার জন্য আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন তাদেরকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। এটার জন্য তো আসলে জনগণের ট্যাক্স দিচ্ছে, তো তারা তো এটা কোনো স্পেশাল কোনো সার্ভিস দিচ্ছে না জনগণের জন্য, তাই না? তো তাদের এটা তো তার দায়িত্বের মধ্যেই পড়ে। তার যে দায়িত্বটা আছে, যে আইন প্রয়োগকারী সংস্থার যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যদি সে ঠিকভাবে পালন করে, তাহলেই কিন্তু একটা ভিকটিমের জন্য সেই জায়গাটি অনেক বেশি সহজ হয়ে যায়।
এবং বিচার বিভাগের যে দীর্ঘসূত্রিতা রয়েছে, এটা যদি আমরা আসলে বলি যে এখানে তো আসলে আপনি যা যা বললেন এগুলো আসলে কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু বিস্তর আলোচনা করছি, কিন্তু আমাদের আসলে একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে, যেহেতু সাম্প্রতিক সময় এই ধরনের ঘটনা একের পর সামনে এসেই চলেছে। এটাকে আমরা ইমিডিয়েট যদি থামাতে চাই, কি করণীয়? অ্যাডহক ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কি করণীয়? হ্যাঁ, ইমিডিয়েট থামানোর জন্য যেটা প্রথমত করণীয় সেটি হচ্ছে, এখন তার আমি হঠাৎ করে যারা খারাপ হয়ে গেছে পরিবার থেকে বা বখাটে যারা, তাদের তো আর হঠাৎ একদিনে আমি ভালো করতে পারবো না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং করণীয় সেটা হচ্ছে যে আইনের কঠোর প্রয়োগ, এবং এই যে মামলাগুলো যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো আসলে দ্রুত বিচারের মাধ্যমে অতি দ্রুত এই সমাধানগুলো করতে হবে, এবং অতি দ্রুত এই বিচার কার্যগুলো শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি এখানে আসলে উদাহরণ সৃষ্টি করা যায় এবং আইনের শাসন প্রতিষ্ঠা যদি করা যায়, আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে এই অপরাধগুলো আসলে অনেক কমে যাবে। এবং সেই সাথে সাথে কিন্তু এটি খুবই জরুরি যে শক্তিশালী জনমত গঠন এবং অত্যন্ত শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, এবং এভাবেই আসলে প্রেসার ক্রিয়েটের মাধ্যমে আমাদেরকে আসলে, এবং আইনেরও কঠোর প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু একটি ভূমিকা, আসলে নানামুখী এক ধরনের তৎপরতা প্রয়োজন হবে এই ঘৃণ্য অপরাধের বীজ যদি আমরা মানে মূল যদি উপড়ে ফেলতে চাই। আমরা একেবারেই ছোট করে 30 সেকেন্ডের জন্য একটু আতিকা রোমার কাছে যাব, যে অনেকগুলো প্রসঙ্গ কিন্তু আসলে উঠে এলো আমাদের এই আলোচনায়। মিতি সানজানাও আসলে একটা কথা বলছিলেন যে পারিবারিক একটা বড় ভূমিকা এখানে থাকতে পারে। আমরা জানি যে একটা শিশু, ছেলে শিশু, যিনি পরবর্তীতে হয়তো একটি নারীর জন্য হুমকি হয়ে উঠছেন, দানব হয়ে উঠছেন, সেই ছেলেটি তো একসময় শিশু ছিলেন এবং তিনি পরিবারে তিনি তার মা, বোন বা অন্যান্য নারী অভিভাবক বা নারী সদস্যের সংস্পর্শ দীর্ঘ সময় ছিলেন। আমরা কি পরিবার থেকেই একটি ছেলেকে এই বিষয়ে শিক্ষা এবং দীক্ষা দিয়ে বড় করতে পারি কিনা? এই বিষয়টিও কি একটি সামাজিক আন্দোলন হতে পারে কিনা, সামাজিক চর্চা হতে পারে কিনা, ছোট করে? অবশ্যই এটা আমার মনে হয় যে এটা মধ্যবিত্ত বা উচ্চবিত্তের মধ্যে সম্ভব, নিম্নবিত্তের মধ্যে ওইভাবে সম্ভব না। কারণ যখন একটা শিশু দেখছে তার বাবা প্রতিনিয়ত উঠতে বসতে মাকে গালি দিচ্ছে এবং চট থাপ্পড় মারছে ছোটখাটো ঘটনায়, এই বাচ্চাটা জানবে যে মা বা একজন নারী রেসপেক্টের কোনো অংশ হতে পারে না তার জীবনে। সে জীবনে কখনো কাউকে রেসপেক্ট করতে শিখবে না। এটা আমাদের সামাজিক বাস্তবতা। ফলে এই সামাজিক বাস্তবতাও আসলে আমাদের হয়তো যে সংস্কারের দিকে যেতে হবে। আমাদের যারা সমাজ নিয়ে ভাবেন, আমাদের শিক্ষা নিয়ে যারা ভাবেন, তাদেরকে হয়তো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আমরা যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করছিলাম বা আলোচনা করছি, সেটি আসলে একটা কথা বলি ছোট্ট করে। জি, আমাদের সময় বড় অল্প। জি, এডুকেশনাল ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। যেটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলে যদি আমরা বাচ্চাদের মাঝে জাপানে যেটা হয় যে মৌলিক মূল্যবোধের শিক্ষা যেটা দেওয়া হয়, সেই জিনিসটা যদি এখানে আমরা প্র্যাকটিস করতে পারি, আমার ধারণা এই সমস্যা অনেকাংশে সমাধান হবে। অর্থাৎ আমাদের শিক্ষা এবং সমাজ এই দুটো বিষয় নিয়ে যারা ভাবেন, যারা পরিকল্পনা করেন, তাদেরই আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর দায়িত্ব হতে পারে। আমরা আতিকা রোমা এবং ব্যারিস্টার মিতি সানজানা দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে এবং বিষয়টি খুবই গুরুতর, যে নারী নিপীড়নের ঘটনা, নারী ধর্ষণের ঘটনা একের পর এক আমাদের প্রধান শিরোনাম হচ্ছে গণমাধ্যমে, এবং সেটি দেশের বিভিন্ন অঞ্চলে ঘটেই চলেছে সিরিজ আকারে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখছি। আমরা কথা বলবো, কথা বলতে চাই, জনমত গড়ে উঠুক এক ধরনের সামাজিক প্রতিরোধ এবং ঘৃণ্য এই অপরাধের মূলোৎপাটন ঘটুক। আমরা এই প্রত্যাশাটি রাখতে চাই। আমরা আমাদের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন আলোচনায়, যারা দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ।